সুপ্রিয় দর্শক, আমি মুস্তাফা দানিশ স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের আলোচনার বিষয় ঘূর্ণিঝড়ের প্রস্তুতি। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিও উপস্থিত আছেন ডক্টর এ আতিক রহমান, জলবায়ু বিশেষজ্ঞ, আর উপাধ্যক্ষ আছেন গওহার নঈম ওয়ারা, শিক্ষক, IVMDS ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়া আমাদের সাথে কক্সবাজার থেকে যোগ দিয়েছেন কমল দে এবং ফেনীর সোনাগাজী থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন বখতিয়ার মুন্না। তবে আলোচনা শুরুর আগে চলুন দেখিনি এখনকার প্রধান সংবাদগুলো। ঘূর্ণিঝড় কোমেন রাত 9টা থেকে অতিক্রম করছে চট্টগ্রাম উপকূল। দিনভর উপকূল এবং অঞ্চলে প্রবল ঝড়ো হাওয়া, গাছ চাপায় 3 জনের মৃত্যু। রাজনৈতিক কর্মকাণ্ডের নামে সহিংসতায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে বললেন প্রধানমন্ত্রী। আর্থিক অনুদান দিলেন অবরোধে ক্ষতিগ্রস্তদের। শুক্রবার কার্যকর হবে বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময়। বহু প্রতীক্ষিত সেই ক্ষণের অপেক্ষায় ছিটমহলগুলিতে এখন উৎসবের আমেজ, চলছে নানা প্রস্তুতি। প্রাকৃতিক বিপর্যয় সহ মানব সৃষ্ট প্রতিকূল পরিবেশের কারণেই কমে যাচ্ছে সুন্দরবনের বাঘ। সরকারকে সমন্বিত উদ্যোগ নেওয়ার দাবিতে রাজধানীতে র্যালি। এবং বড় সঙ্গে ইঙ্গিত দিয়েও মিরপুরের শেষ টেস্টের প্রথম দিন শেষে 8 উইকেটে 246 রান বাংলাদেশের, 13তম বোলার হিসেবে 400 উইকেটের ক্লাবে স্টেইন। স্যার, আজকে কাল রাত্রে থেকে যে এটা সংকেত ছিল যেরকম একটা ঘূর্ণিঝড় আসছে, সেটা কমেন, এবং সারাদিন ভোর কিন্তু মানুষ খুব টেনশনে ছিল, আতঙ্কের মধ্যে ছিল। কোনো কোনো জায়গায় ঝোড়ো হাওয়া হয়েছে, মানুষ মারাও গেছে। তবে আস্তে আস্তে দেখা গেল এটার প্রবণতাটা আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে। এখন বলা হচ্ছে যে চট্টগ্রাম উপকূলবর্তী হচ্ছে, তার মানে মহেশখালী, তারপরে হাতিয়া, সন্দ্বীপ, এই এলাকাগুলোর উপর দিয়ে আসলে জিনিসটা, এই ঝড়টা চলে যাবে, চলে যাবে। হ্যাঁ, তো এটা ছিল কিন্তু গতকাল মোংলা পোর্টের দিকে। কি কারণে, কোন প্রেক্ষাপটে এই জিনিসটা একদম রাত, কয়েক ঘন্টার মধ্যে এটা একদম চট্টগ্রাম উপকূলে দিয়ে চলে গেল? এটা প্রেডিক্ট করা মুশকিল এবং এর কারণ বলা মুশকিল। যখন এটার একটা মোমেন্টাম ডেভেলপ করে যায়, এবং মোমেন্টাম হচ্ছে এর নিজস্ব যে ভেলোসিটি থাকে, যে গতিটা থাকে, দুটো গতি, একটা হচ্ছে ঘূর্ণনের গতি আর একটা হচ্ছে ওর ট্রান্সলেশনাল মুভমেন্ট, ও নিজে এগিয়ে যাওয়া, যেমন আগে থেকে আছে। যে ম্যাপটা আমরা দেখতে পাই একটা ট্রায়াঙ্গেলের মতো, এখন দুই ট্রায়াঙ্গেলের দুটো দিক, একটা ত্রিভুজের দুটো দিকের মতো। এখান থেকে কোন মুহূর্তে যে বদলাবে সেটা কিন্তু অল্প কোন পরিবর্তনের ফলে হতে পারে, কারণ জিনিসটা অলরেডি ঘূর্ণন অবস্থায় আছে এবং ভেলোসিটি আছে। কেন হয়েছে বলা মুশকিল, কিন্তু পথটা ট্রেস করা যায়। অর্থাৎ টেকনোলজি অনেক ইমপ্রুভ করেছে। ঘুরতে থাকে, জি, একটা ঘুরতে থাকে এবং মোটামুটি বলা যায়, যেটা আমাদের মেট্রোলজিক্যাল অফিস ওরা বলছেন, আবহাওয়া অফিস বলছেন যে এরপরে যাবে। এবং যেটা বলেছেন 7টা-6টার দিকে যে চিটাগাং এর ওখানে যে থমকে আছে, কিন্তু ধাক্কা লাগতে পারে, কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। তো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে 9টা থেকে আমার ধারণা যে এটা নিস্তেজ হয়ে গেছে অনেকটা, এবং থুবড়ে পড়েছে, ভয়ঙ্কর আক্রমণ করাচ্ছে। তো সেই অর্থে ক্ষতিগ্রস্ততা মানুষের উপরে বা প্রকৃতির উপরে অতটা তীব্র হয়নি। এর আগে আপনার সেন্ট মার্টিন আইল্যান্ড বলেন অথবা কক্সবাজারের ওদিকে টেকনাফ বহু গাছপালা পড়েছে, সেখানে একটা শক্তি ছিল, সেই শক্তিটা বর্তমানে নেই। আসার আগে যে শক্তিটা ছিল সকাল থেকে, কিন্তু প্রচন্ড ঝড়টা কক্সবাজারের দিকে ছিল, এবং তখন সেটা দেখা গিয়েছিল। সৌভাগ্যবশত যে মানুষের মৃত্যু ঠিক সেইভাবে হয়নি। গাছ পড়ে 2 জনের নাকি মারা গেছেন, 3 জন মারা গেছেন, এবং একটা নাকি নৌকো জেলেদের সহ, ওটার খবর সঠিক বলা যাচ্ছে না, সেখানে 18-19 জন জেলে ছিল। অর্থাৎ সেটাও ওয়ার্নিং দেওয়া হয়েছিল যে চলে আসো, তারা হয়তো আপনার মোংলাতে, তারপরে সুন্দরবনে সবগুলো নৌকা কিন্তু ওদের খালের মধ্যে নিয়ে চলে। সেটা মোটামুটি আজকাল যেটা বাংলাদেশের জন্য প্রচন্ড একটা বলা যায় অর্জন, সেটা হচ্ছে যে যখন বলা হয় তখন একটা জেলে হোক, সাধারণ মানুষ হোক, তারা সেটাকে সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলে এবং শোনে। ক্যারি করার ক্ষমতা আছে, মেসেজটা দেওয়ার ক্ষমতা আছে, এবং মেসেজটা একটা সাধারণ লোক তখনই গ্রহণ করবে যখন এই মেসেজের ক্রেডিবিলিটি থাকে। অর্থাৎ আমাদের যে প্রেডিকশন সেটা ভালো বলা যেতে পারে।
এবং যেভাবে বলা হয়েছে যে আসছে কোত্থেকে যাচ্ছে কোথায়, সেটা ভালো। আরেকটা আমার তিনটা ফ্যাক্টর মনে হয় যে এই জন্য আজকে বাংলাদেশে আমরা হাউতাস করছি না। একটা হচ্ছে যে এটা বড় সাইক্লোন না, কোমেন একটা ছোট ডিপ্রেশন থেকে 80 থেকে 60 থেকে 80 এই রেঞ্জে এর ভেলোসিটি ছিল, 100-র উপরে যায়নি। দ্বিতীয় কথা হচ্ছে এর প্রসারটাও অত তীব্র ছিল না এবং সুদূর প্রসারী ছিল না। এর মধ্যে একটা অস্থিরতা ছিল, কোথায় যাবে ঠিক ধরতে পারছিল নিজে, বা কোথায় আক্রমণ করবে, কখন করবে, মাঝে মাঝে থমকে যাচ্ছিল চলাফেরায়। চিটাগাংয়ের সামনে এসে আবার থমকে গেছে, চালনার ওখানে যে একবার থমকে গেছে। দ্বিতীয়টা হচ্ছে যে যখন ভাঙলো দুবারে, তখন আমরা ভাটার সময় ছিলাম। এই একই ভাঙন যদি জোয়ারের তীব্রতায় হতো তাহলে 3 ফুট আরো উঁচু, এটা একটা। আরেকটা যেটা, বা আরো বেশি ফুট উঁচু হতো। আরেকটা যেটা হয়েছে যে মোটামুটি বড় আক্রমণ বা বড়, সেটা দিনের বেলা হয়েছে, যেখানে মানুষ চলাফেরার মধ্যে থাকতে পেরেছে, মানুষ জানে যে বাঁচার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি ছিল। এবং আমি যে দেখেছি জনগণ মোটামুটি যেভাবে মুভ করতে বলেছে সেভাবে মুভ করেছে, কোঅপারেট করেছে, তারা সবাই একসাথে কাজ করেছে। অ্যাওয়ারনেসটা অনেক বেশি বলা হচ্ছে যে প্রস্তুতি, খাদ্যের প্রস্তুতি এবং সুস্বাস্থ্যের জন্য মেডিকেল টিম, স্কুলগুলো ছুটি করে দেওয়া, ছুটি বলা দেওয়া হচ্ছে যে 278টা মেডিকেল টিম তৈরি করেছে, 200-250-র মতো শেল্টারে লোক গেছে, এবং মানুষ সাথে সাথে গেছে, তারা গবাদি পশু নিয়ে গেছে, বানতে পেরেছে, কেল্লায় হোক বা নিচে হোক। এবং চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর এই সমস্ত এলাকায় যে সমস্ত হয়েছে সাধারণ মানুষ। অর্থাৎ আমাদের যে ড্রিল, আমাদের যে আগের যে প্রস্তুতি, তার একটা সুষ্ঠু প্রচার হয়েছে। আমার কাছে একটা জিনিস আমি ব্যক্তিগত মনে করি যে আমরা আরেক কোথায় এগোতে পারতাম এর চেয়ে বেশি, সেটা হচ্ছে সবাইকে সুপেয় পানি আমরা দিতে পারতাম। এখন একটা ট্যাবলেট দিয়ে হতে পারে, এটা আমরা বোতল দিয়ে হতে পারে। তো সুপেয় পানি থাকলে কিন্তু আপনি 1.5 দিন আপনি মোটামুটি জীবনটা এগোতে পারেন, বাতি এবং সুপেয় পানি, তারপরে খাদ্য। তো খাদ্য সাধারণত নিজেরা মুড়িগুড় নিয়ে একটা ব্যবস্থা করে নেয়, অন্তত একদিন 24 ঘন্টা জীবন বাঁচানোর মতো সবাই করে নেয়। তো সেই অর্থে আমরা বহু দূর এগিয়েছি আমাদের প্রস্তুতিতে। এবং যেটা বলতে চাচ্ছি আমি, যে যারা প্রস্তুতিতে আছেন নেতৃত্বে, তাদের প্রতি আমাদের সাধারণ মানুষের যে আস্থাটা, সেটা প্রচন্ডভাবে এগিয়েছে। এটা একটা বিশেষ। আর একটা শুধু বলতে চাই যে আমাদের সামরিক বাহিনীরও একটা স্ট্যান্ড বাই প্রস্তুতি ছিল, তার মানে বড় বিপদ এলে ঝাঁপিয়ে পড়ার মতো ক্ষমতা ছিল। তো এটা ব্যাকআপ, এবং এটা যে আছে, এটা জেনেই মানুষের একটা শক্তি পায়। তো সামগ্রিকভাবে আমরা, আমার মনে হয়, বিপদ অতিক্রম করে গেছি এবং কোমেন তার তীব্রতা দেখাতে পারেনি। স্যার আমরা একটু দেখি ইয়াতে। আচ্ছা, আমাদের কক্সবাজারে আছেন হলো কমল দে, এবং নোয়াখালীতে এই ফেনীর সোনাগাজীতে আছেন বখতিয়ার মুন্নু। তো প্রথমে আমরা এই কমলদের সাথে কথা বলি। সেখানে সারাদিন উনি ওখান থেকে থাকার পরে উনি কি জানতে পেরেছেন, কি অবস্থা ওখানকার? কমল। হ্যাঁ, শুনছি। দানিশ ভাই, যেটা মূল বিষয় হলো, আমি যখন গতকাল রাত 1টার দিকে কক্সবাজারে এসে পৌঁছাই, তখন দেখতে পেয়েছি পুরো সমুদ্র সৈকত ছিল পুরোপুরি ফাঁকা। আমি গত সপ্তাহ বিভিন্ন অফিসের কাজে, যখন নিউজ সংবাদ সংগ্রহের কাছে কক্সবাজার এসেছিলাম, তখন আমি রাতে দেখেছি শত শত লোক এই কক্সবাজার সৈকতে রাত কাটিয়েছে। কিন্তু গতকাল ছিল একটা ভিন্ন চিত্র। যেহেতু এই ঘূর্ণিঝড়টি আঘাত হানার কথা ছিল কক্সবাজার এবং চট্টগ্রাম উপকূল এলাকায়, সেখানে কিন্তু গত রাত থেকে যারা লাইফ গার্ডের কর্মী ছিল, তারা কিন্তু কোনো পর্যটককে কিন্তু কক্সবাজার সৈকতে আসতে দেয়নি গত রাত থেকে। এরপর তার সকালেও কিন্তু কোনো পর্যটককে সৈকত এলাকা আসতে দেয়নি, এবং তা বিকেল পর্যন্ত অব্যাহত ছিল। তো বিকেলের দিকে হয়তো আবহাওয়া কিছুটা ভালো হয়েছিল, এই ক্ষেত্রে বাতাস কমে এসেছিল এবং বৃষ্টিও কমেছিল। তখন কিন্তু শত শত পর্যটক আবার যখন ভিড় করে, ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে আবারও শুরু হয় প্রবল বর্ষণ এবং বাতাস। এরপর আবার লাইফ গার্ডের কর্মীরা কিন্তু পর্যটকদেরকে সরিয়ে দিয়েছে। এক্ষেত্রে আমরা দেখেছি যে আসার সময় চকরিয়া, এবং আমরা জানি যে গত কয়েকদিন ধরে কিন্তু বৃহত্তর চট্টগ্রামে টানা বর্ষণ হচ্ছিল, যা রেকর্ড পরিমাণ। আপনি হয়তো দানিশ ভাই জানেন যে
গত 4 দিনে চট্টগ্রামে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে, যার পরিমাণ প্রায় 2000 মিলিমিটারের বেশি। এর মধ্যে চট্টগ্রামে হয়েছে প্রায় 889 মিলিমিটার, কক্সবাজারে হয়েছে 500 মিলিমিটারের বেশি, এবং ঠিক একইভাবে টেকনাফ এবং সেন্ট মার্টিনে কিন্তু একই রকম বৃষ্টিপাত হয়েছে। আর এই বৃষ্টির ফলে কিন্তু যে নিচু এলাকাগুলো রয়েছে কক্সবাজার উপকূলবর্তী, সেই সব এলাকা কিন্তু গত 3 তারিখে 4 দিন ধরে কিন্তু হাঁটু পানিতে নিমজ্জিত হয়ে আছে। এক্ষেত্রে আমি আরেকটি বিষয় বলি দানিশ ভাই, যে এই নিমজ্জিত থাকা এবং তাদের যে একটা কষ্ট ছিল, এই কষ্টটি আরো বেড়েছে এই মূলত ঘূর্ণিঝড়ের ফলে। এই ঘূর্ণিঝড় আপনি জানেন যে আবহাওয়া অফিস বলেছিল, প্রথম বলেছিল আমাদেরকে 5 থেকে 7 ফিট পর্যন্ত জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা আছে। এরপর তারা এটা কমিয়ে এনেছে, কারণ আপনি জানেন যে জলোচ্ছ্বাস হওয়ার যে ঘূর্ণিঝড়টা হওয়ার যে সময়টি নির্ধারণ করা হয়েছিল দুপুর টাইম, ঠিক শুধু দুপুর টাইম ছিল ভাটার সময়, যে কারণে আবহাওয়া অফিস থেকে আবার সেটি কমিয়ে আনা বলা হয়েছে 3 থেকে 5 ফিট। আপনি জানেন আজ সকাল 11টা পর্যন্ত কিন্তু ভরা জোয়ার ছিল। আর এই জোয়ারের পরে অবলীলায় প্রবেশ করেছে যতগুলো নিচু এলাকা আছে কক্সবাজারের, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, সেন্ট মার্টিন, সেসব এলাকা কিন্তু হাঁটু পানিতে তলিয়ে আছে। তারপরে যারা প্রশাসনিক কর্মকর্তারা চেষ্টা করেছেন সেখান থেকে লোকজনকে সরিয়ে আনার জন্য, কেউ বা নিজেদের তাগিদে এসেছেন। আমরা দেখেছি কক্সবাজার শহরের মধ্যে বিভিন্ন এলাকার মধ্যে লোকজন কিন্তু অপেক্ষা করছে হোটেল মোটেলের নিচে। তাদের জিজ্ঞেস করেছিলাম আপনারা আশ্রয় কেন্দ্রে গেলেন না কেন, তারা বলছে আশ্রয় কেন্দ্রে পরিপূর্ণ হয়ে গেছে, তাই আমরা জায়গা পাচ্ছি না বলে আমরা এখানে এসে অবস্থান নিয়েছি। এক্ষেত্রে আমরা এটা দেখেছি। আবার একই সাথে দেখেছি যে শহরের মধ্যে যে বিমানবন্দর সড়ক রয়েছে, বিমানবন্দরের যে এলাকাটি রয়েছে, সেখান থেকেও কিন্তু বিপুল জোয়ারের পানির সাথে সাথে এই যে জলোচ্ছ্বাসের পানি প্রবেশ করা কিন্তু সেখানে স্থায়ী একটা জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। অর্থাৎ এই যে গত 4 দিনে টানা বর্ষণের পাশাপাশি এই ঘূর্ণিঝড়ের যে জলোচ্ছ্বাসের যে পানিটি, এর ফলে কিন্তু যে উপকূল এলাকার মানুষ এখন আবিশ্বাসের অবস্থার মধ্যে রয়েছে। অনেকে অভিযোগ করছে গত 3-4 দিন ধরে পানিবন্দী ছিল। আপনি জানেন দানিশ ভাই যে গত মাসেও কিন্তু শেষের দিকে কিন্তু কক্সবাজার, টেকনাফে কিন্তু একটা বন্যা সৃষ্টি হয়েছিল, এবং প্রায় যে বন্যা 4 থেকে 5 দিন স্থায়ী ছিল, তারা শত শত হাজার হাজার লোক কিন্তু জলবদ্ধতা অবস্থায় ছিল। এখন আমরা আবার দেখতে পাচ্ছি সন্ধ্যার পর কিন্তু আবারও প্রবল বর্ষণ শুরু হয়েছে, সে সাথে দমকা হওয়া, অর্থাৎ মরার উপর খরার গার মতো এটা আবারও আসলো। যে অনেকে ধারণা করেছিল তো দুপুরের পর হয়তো যেহেতু অতিক্রম করে গেছে বলা হচ্ছে, এবং কক্সবাজার টেকনাফতে বাতাস কিছুটা কমে আসছিল, সবাই ধারণা করছিল হয়তো রাতে আর কিছু হবে না। কিন্তু আমরা রাতে দেখতে পাচ্ছি এখন কিন্তু প্রচন্ড বাতাস হচ্ছে এবং সেটা তুমুল বৃষ্টি। আমরা কক্সবাজার যে কিছুক্ষণ আগেও কিন্তু আমরা পুরো কক্সবাজার এলাকায় ঘুরে দেখেছি, সেখানে কিন্তু সব জনমানব শূন্য হয়ে পড়েছে, পুরো দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। একটা ভীতিকর অবস্থা বিরাজ করছে এখন পুরো কক্সবাজার জুড়ে। সেই সাথে যারা উপকূলবাসী রয়েছে তাদের ভোগান্তি আরো বেশি। তারা 4 দিন ছিল জলবদ্ধতা অবস্থার মধ্যে, এখন তারা আবার জলোচ্ছ্বাসের কবলে পড়েছে, এবং তারা এখন যে আশ্রয় কেন্দ্রে অবস্থান নিতে, সেখানে গরু, মহিষ, গরু এবং ছাগলের সাথে তাদেরকে একসাথে থাকতে হচ্ছে। এটাকে তারা হয়তো এখন তারা নিয়তি হিসেবে মেনে নিচ্ছে, এবং তারা অপেক্ষা করছে। তারা অপেক্ষা করছে কালকে যদি আবহাওয়ার কিছুটা ভালো হয় তাহলে তারা আবার ঘরে ফিরে যাবে। দানিশ ভাই এখন পর্যন্ত কিন্তু কক্সবাজারে ছিল এই অবস্থা। আচ্ছা, আপনার সাথে আবার কমল, আপনি আমাদের সাথে থাকেন, আমরা আপনার সাথে কথা বলবো। আমরা এবার সোনাগাজী ফেনী, সোনাগাজীতে বক্তের মুন্না আছে। মুন্না, আমাদের কি জানাবেন সেখানকার সেই উপকূলের অবস্থাটা কি? জি তানিশ ভাই, আসলে এখানে এখন যে পরিস্থিতিটা হচ্ছে সেখানে হচ্ছে একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কিন্তু কোনো বাতাস বা অন্য কোনো কিছু নেই। তবে সারাদিন প্রচন্ড রকম বৃষ্টি হয়েছে, আবার কখনো কখনো ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। তো এখানে একটা জিনিস আমি বলে রাখি, এখানে যেই সারাদিনে এখানে একটা আমরা যে জিনিসটা দেখতে পেয়েছি, সকাল থেকেই আমরা যে জিনিসটা দেখতে পেয়েছি, এখানকার ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির স্বেচ্ছাসেবক আছে প্রায় 1,500-এর মতো। তো তারা সর্বক্ষণিক কিন্তু তৎপর ছিল। তারা বারবার করে সতর্ক সংকেতগুলো তাদের এই উপকূলীয় বিভিন্ন চরের মানুষগুলোকে জানাচ্ছিল, মাইকিং মানে হাতের মাইকিং এর মাধ্যমে জানাচ্ছিল, হ্যান্ড মাইকিং এর মাধ্যমে, এবং সাইরেন বাজাচ্ছিল। কিন্তু তাদেরকে অনেক বলার পরেও কিন্তু তারা কিন্তু তাদের বাড়িঘর ছেড়ে কিন্তু কেউই আশ্রয়কেন্দ্রে তাদের ডাকা সাড়া দেয়নি, এবং আমরা কোনোটা আশ্রয়কেন্দ্রে একজন মানুষও পাইনি। সারাদিনই আমরা একজন মানুষও পাইনি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। তো আমি বারবার করে জিজ্ঞাসা করার চেষ্টা করেছি যে কেন এটা এই অবস্থা, কেন ওনারা আসে না কেন। তো তারা আসলে যে বিষয়টা এখানকে আমি যেটা বলেছি, এখানকার প্রশাসনের লোকজন এবং এখানকার জনপ্রতিনিধিদের সাথে তারা কেন আসে না। তো আসলে তারা মূলত দেখা যাচ্ছে যে 91 সালের ক্ষয়ক্ষতির পরে এখানে কিন্তু আর কিন্তু তেমন কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, এবং এর মধ্যেই বেশ কিছু সতর্ক সংকেত এসেছে। তো সতর্ক সংকেত আসার পরেও দেখা যায় যে ওই সতর্ক সংকেতে কিন্তু কোনো কিছু ঘটেনি। তো না ঘটার কারণে তাদের একটু আস্থা বিশ্বাস কমে গিয়ে সংকেতগুলোর উপর আস্থা বিশ্বাসও কমেছে, ঠিক পাশাপাশি তাদের সাহসটাও বেড়ে গেছে, যার কারণে তারা এখানে
সাহস করে থেকেই যাচ্ছেন। আবার আরেকটা বিষয় হচ্ছে যে এখানে মানে চরাঞ্চলে অধিকাংশই মানুষ যারা সাগর পাড়ে থাকে তারা মানে দরিদ্র থাকেন। তো তারা বিষয় সম্পদ ফেলে আসলে তারা কেউ আসতে চায় না শেষ পর্যন্ত। তবে একটা জিনিস তারা খুব গুরুত্ব দেয়, তারা আমরা যেটা দেখেছি সেই গুরুত্বের জায়গাটা হচ্ছে যে তারা এখানকার আকাশ বাতাস এবং নদীর জোয়ার ভাটার উপরে তারাই অনেকটা একটা সংকেত তারা বুঝে এবং ওই বুঝটাই তারা তাদের বেশি গুরুত্ব দেয় এবং সেটাই মানে। তো এরপরে আমি আবার এখানকার যিনি সদরের ইয়নো এই সোনাগাজী সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন লুৎফুন্নাহার, আমি ওনার কাছেও জানতে চেয়েছিলাম যে আসলে এটার মানে মানে এদেরকে কি করা যায়, আপনারা শেষ পর্যন্ত আপনারা কি করবেন, তারা যদি না আসে, যদি ফিরে না আসে, ওখানে যদি জলোচ্ছ্বাস হয়ে যায় বা ঘূর্ণিঝড় এখান থেকে বয়ে যায়, মানে কমেন যদি এখানে এখন আঘাত আনে তাহলে এরাও মাঠে পড়ে আছে। এটা আমি বারবার জানার চেষ্টা করেছিলাম। ওনারা যেটা বলছে প্রয়োজনে আমরা মানে আগেও নাকি যে ঘটনাটা এখানে ঘটেছে পুলিশ দিয়ে বা আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে তাদেরকে চরাঞ্চল থেকে তুলে আনতে বাধ্য করা হয়েছে, অনেক ক্ষেত্রে বাধ্য করে তাদেরকে এখানে আনা হয়েছে। তো আসলে এইটা একটা তাদের এই ঝুঁকিটা কিন্তু থেকে যায় তাদের। আমি আবার এখানকার যিনি আজকেই কথা বলছিলাম সন্ধ্যার সময় কথা হচ্ছিল যে এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওনাকে বললাম যে এটার থেকে আসলে পরিত্রাণের এই তাদের এই ধারণাটা ভাঙানোর রাস্তাটা কোথায়। তো উনি আমাকে যেটা বললেন সেটা হচ্ছে যে এখানকার দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে যারা কাজ করেন তারা আসলে যদি এটা মোটিভেশনটা এটা জরুরি যে এটার সতর্ক সংকেতগুলো এদেরকে বুঝাতে হবে এবং এটা ভয়াবহতা যে তারা এই সময়ের ভিতরে আশ্রয়কেন্দ্রে এসে পৌঁছাতে পারবে না এতটুকু অন্তত সময় জ্ঞানটা তাকে বুঝাতে হবে যে আঘাত আনলে এই বাতাসের সাথে এবং সে এই আশ্রয়কেন্দ্রে আসার দূরত্বটা এই দূরত্বটার মধ্যে সে এসে পৌঁছাতে পারবে না, মাঝপথে সে মারা যেতে পারে। এই জিনিসগুলো তাকে বোঝানোর জন্য একটা চেষ্টা থাকতে হবে এবং এই উদ্যোগগুলো নিতে হবে। হ্যাঁ, মুন্না আপনি আমাদের সাথে থাকেন এবং কমল দেও আমাদের সাথে থাকেন। আমরা আবারও আপনাদের কাছে সার্বিক অবস্থা জানতে আসবো। নইম স্যার, শুনলেন তো ওরা কি ওদের অভিজ্ঞতা শুনলেন? চট্টগ্রামের যে মানে কক্সবাজারের যে অভিজ্ঞতা তার একদম ঠিক রিভার্স হচ্ছে। হ্যাঁ, মানে সোনাগাজীতে, ফেনী সোনাগাজীতে, সেটা উপকূল ওটা উপকূল। হ্যাঁ, তো বলছি যে পুলিশ না নিয়ে আসলে এটা হবে না। তার মানে হলো যে মনে করেন যদি তাদের যে ভয়টা মনে করেন যে ইয়ে হয়ে গেল, একটা ঝড় এসেই গেল, তাদেরকে তো রক্ষা আপনি করতে পারবেন না, এতে কি হবে ক্ষয়ক্ষতির পরিমাণটা বেড়ে যাবে। তার মানে অ্যাওয়ারনেসটা সোনাগাজীতে কাজ করছে না। এটা করবে না। আচ্ছা, মানুষ যেটা মনে করে, ওই জন্য উনি একটা ভালো কথা বলেছেন, মানুষ মেঘের কাছ থেকে, নদীর কাছ থেকে, বাতাসের কাছ থেকে, পাখির কাছ থেকে সে খবর পায় এবং সেটা খুব জরুরি খবর এবং সেটা খুব কারেক্ট খবর। কোনো অবস্থাতেই ফুলগাজী এবং কক্সবাজার একই সাথে একইভাবে এফেক্টেড হতে পারে না, তাহলে বিজ্ঞান ভুল হয়ে যাবে, এটা হতে পারে না। তো তারা, আপনি যখন 7টার সময় স্যাটেলাইটের যদি ছবি দেখেন তাহলে ঠিক আছে, তখনও হাতিয়া এবং ফেনীর পূব পাশ এবং হাতিয়ার পশ্চিম পাশ দিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, কারণ এটা স্থলভাগের সৃষ্টি একটা নিম্নচাপ ছিল, এটা পিরোজপুরের মঠবাড়িয়ায় সৃষ্টি হয়েছিল, তারপর এটা তার গতি নিয়েছে ওইভাবে। শ্রাবণ মাসে এই ধরনের এটা খুব স্বাভাবিক ব্যাপার, এটা মানুষ বুঝতে পেরেছে এবং তারা ওই যে পাখির কাছ থেকে খবর নেয়, ইয়ের কাছ থেকে খবর নেয়, এইটা খবরটা খুব পাকা খবর। মানুষ যে পুলিশ এখন আমাদের অবস্থা হচ্ছে কি, আমরা এত বেশি ফিল গুড করছি, আমরা মানে আমাদের অনেক প্রস্তুতি আছে, আমাদের অনেকই আছে, পুলিশ আছে, আর্মি আছে, মানুষ যাবে না মানে ঘাট ধরে নিয়ে যাব। আপনি জানেন একটা সাইক্লোন শেল্টারে কতটুকু জায়গা দিয়ে আছে একটা মানুষের? 2 স্কোয়ার ফিট। এটা হিসাব, আপনি 2 স্কোয়ার ফিট জায়গায় কতক্ষণ থাকতে পারবেন? তারপর গরু ছাগলের কথা বাদ দেন, আপনি মানুষের কথাই ধরেন, গর্ভবতী মা, শিশু, একটা শিশুকে 2 স্কোয়ার ফিট জায়গায় আপনি কতক্ষণ রাখতে পারবেন? এটা একটা ইনহিউম্যান পরিকল্পনা। আমরা সেটাই করছি, সেটাই বারবার বলছি, পৃথিবীতে এটাই আমরা প্রজেক্ট করছি। আমরা একটা ভুল ধান্দার পিছনে যাচ্ছি, এটা সম্ভব না। যদি ঠিক মতন হতো কোনো সাইক্লোন কোনো সময়, 91-এর পরে হয় নাই, কারণ আমাদের সিডোরের সময় হয় নাই, আইলার সময় হয় নাই, যেটা জোয়ারের সময় এটা ফলটা করে নাই। সিডোর যদি 3 ঘন্টা আগে হতো অথবা 5 ঘন্টা পরে হতো, আমরা বুঝতে পারতাম কি জিনিস হয়েছে। আমরা মনে করেছি চাইতে প্রবল বেগে হয়েছে, কিন্তু মানুষ মরে নেই। মানুষ মরাটা আমাদের ইন্ডিকেটর, হুইচ ইজ অ্যানাদার রং থিং। তো এই দুটো একসাথে হয় না। এবং মানুষকে আপনি এত, এবং আমাদের যে প্রযুক্তিগত উৎকর্ষতা হয়েছে, আগে যখন সাইক্লোন শেল্টার বানানো হয়েছিল 60-এর দশকে, তখন আমরা ধরে নিতাম 4-5 ঘন্টা মানুষ থাকবে, হুইচ ইজ ওকে। কিন্তু এখন প্রযুক্তির উৎকর্ষতার কারণে আমরা অলমোস্ট 36 ঘন্টা আগে জানতে পারি স্পেসিফিক্যালি কোন জায়গায় পড়বে। আমরা সেইভাবে ইভাকুয়েশন অর্ডার দিই। আর আমরা যখন ইভাকুয়েশন অর্ডার যারা প্রতিপালন করে তাদের হচ্ছে যত মানুষকে নিয়ে যাব, আমি মানুষ মরে নাই, এই যে 2.5 লক্ষ লোককে কক্সবাজার জেলায় ইভাকুয়েট করা হয়েছে, এখনো তাদের ছাড়া হয় না। উনি বলছে এখনো তারা আছে। কতক্ষণ থেকে আছে?
ওই 2 স্কোয়ার ফিট জায়গা নাই, এটাও কক্সবাজারের উনি বলেছে, কোনো ঠাঁই নাই, মানুষ যেতে পারছে না। তাহলে কি অবস্থায় আছে তারা আপনি একবার চিন্তা করে দেখেন। এই তো মানে মানুষ মরে যায় নিয়ে এই অনেক, এটা সম্ভব না। আমাদের অন্যভাবে ভাবতে হবে। আমাদের একটা সাইক্লোন শেল্টারের পয়সা দিয়ে 36টা বাড়ি বানানো যায়, যেটা দোতলা বাড়ি এবং যেটা এই সাইক্লোনের সময় দাঁড়াতে পারবে। আপনার বিশ্বাস না হলে পটুয়াখালীতে গিয়ে দেখেন, এখানে একটা সংগঠন তারা তৈরি করেছে এবং সেটা আয়লার সময় পরীক্ষিত হয়েছে, মহাসিনের সময় পরীক্ষিত হয়েছে। এটা সম্ভব। কেন আমরা বারবার এই সাইক্লোন শেল্টারে এই মানুষগুলোকে কষ্ট করে নিয়ে যাচ্ছি? ফুলগাজীর মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়েছে, তারা যায় নাই এবং তারা বুঝতে পেরেছে আমাকে পাখি। এবং মহাসিনের সময় একটা কথা বলে আপনাকে, কুতুবদিয়া থেকে আমাকে ফোন করেছে যে নঈম ভাই, এই যে পাখি তো উঠতেছে, এক ধরনের বিশেষ পাখি আছে যারা আকাশে উঠলে পারে বোঝা যাবে আর ঝড় বৃষ্টি হবে না, মানে বড় ধরনের কিছু হবে না। আকাশে তো পাখি উঠতেছে, আমাদের তো ছাড়ে না, আমরা কি করব? এখন প্রকৃতির কাছ থেকে তো অনেক কিছু শেখার আছে এবং মানুষের যে উইজডম, যে নলেজ তারা তাদের কাছ থেকে আমাদের নিতে হবে। আমাদের আধুনিক প্রযুক্তিতে এটার কোনো জায়গা নেই। আবার আমরা করছি কি ব্ল্যাঙ্কেট সলিউশন। আপনার এই পিরোজপুর থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত একই ধরনের প্রস্তুতি, এটা তো হবে না। এটা বলে দিয়েছে সরকার, সমস্ত ইউএনওকে বলে দিয়েছে, সবাই তার মতন ব্যবস্থা করছে, মানুষকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে। এটা সম্ভব না এবং সেই কারণে ফুলগাজীর মানুষ যায় নাই, কক্সবাজারের মানুষ গিয়েছে, তাদের ওখানে প্রস্তুতি হয়েছে, তাদের ওখানে সম্ভাবনাটা বেশি। সেন্ট মার্টিনসে অলরেডি 2টো নৌকা হারিয়ে গেছে, সাগর উত্তাল ছিল, মানুষ ওইভাবে কিন্তু এটার চাইতেও আমাদের বড় যে জিনিসটা নজর দেওয়া দরকার, এখনো চকরিয়ার কোনাখালী এলাকায় 1500 মানুষ রাস্তার উপরে আছে এবং তারা 3 দিন থেকে আছে এবং এবং এখন যে বৃষ্টিটা হচ্ছে এটা আরো প্রলং হবে। আগে চকরিয়ায় পানি আসতো 3 দিন 4 দিন পরে চলে যেত, এবার যাবে না, কারণ এখন পূর্ণিমা চলছে, এখন বড় ধরনের জোয়ার আসবে, এখন পানি আটকে যাবে। ফলে এই লোকগুলোর একটা ব্যবস্থা করা উচিত এবং এদের তো সাইক্লোন শেল্টারে যাওয়ারও জায়গা নেই, সাইক্লোন শেল্টার অলরেডি ফিল আপ হয়েছে। এখন রাস্তার পাশে যারা আছে, এখন অনেকে বলবে রিলিফ দাও, খাবারের দরকার নাই, মানুষের যেটা দরকার এই 1500 মানুষ এবং আরো মানুষ বাড়বে, তাদের একটা স্যানিটেশনের ব্যবস্থা দরকার। স্যার যেটা বলছিলেন, খাবার পানিটা দরকার, একটা নিরাপদ পানি এবং স্যানিটেশন, এবং বিশেষ করে মেয়েদের এবং শিশুদের সুরক্ষার একটা ব্যবস্থা করতে হবে, এটা খুব দরকার। আরেকটা জিনিস এখান থেকে যে নাইম যেটা বলছিল, এখান থেকে একটা শিক্ষা হচ্ছে যে আমরা যদি প্রত্যেকটা গ্রামের 2টো কি 3টে বাড়িকে শক্ত করে দেই, যেখানে গ্রামের লোক ওই বাড়িতে যে তার নিজস্ব মোটামুটি পরিবেশে সুস্থ এবং কনফিডেন্ট থাকবে, তাহলে কিন্তু অনেক দূর যেতে হয় না। কারণ বহু জায়গা আছে তাদেরকে তো গরু ছাগল ভেড়া সবগুলো, গরুয়া ছাগল ভেড়া, মা বাবা, বৃদ্ধ মা বাবাকে নিয়ে ঘাড়ে করে, নানিকে নিয়ে আমাকে যেতে হবে, তাকে তো আমি রেখে যেতে পারবো না। কারণ তো এই যে ধারণাটা, এবং দ্বিতীয় কথা হচ্ছে যে পরিচিত লোক কজন, ওই যে বলছেন যে 2000 লোকের ভেতরে যদি একটা জায়গায় যে ওঠে, তার মধ্যে আমি 10 জন পাবো পরিচিত। অথচ আমার গ্রামের বাড়ি যদি বাড়ি করা হয়, তাহলে সবাই আমার পরিচিত, কে ডায়াবেটিক আর কার কি অসুবিধা আছে মোটামুটি সবাই জানে। মানুষ দূরে যাবে যখন থেকে তার বাড়িটা সে দেখতে পাবে। জি, আরেকটা বিরাট ব্যাপার যে যখন তাকে যেতে হবে, সে কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করছে, সে তখনই যাবে যখন ঝড় ছুটেছে। সেই ঝড়ের ভেলোসিটি এখানে 70-80 কিলোমিটার, যখন এটা 100-120 কিলোমিটার হবে, তখন সে শ্বাস নিয়ে দৌড়ে যে জীবন, তার জীবন ওখানে অটো প্রসেসেই বুঝতে পারবে যে তাকে বাঁচতে হবে এবং দৌড়াতে হবে। অতএব এইখানটা আমাদের মনে হয় আমাদেরকে আবার একটু নতুন ভাবে, আমরা মানুষ বাঁচিয়েছি, বিরাট ব্যাপার। আমি একটা উদাহরণ বলি যে নার্গিস, যেটা মিয়ানমারে 1,60,000 লোক মারা গেছে এক রাতে, সেই নার্গিস যদি বাংলাদেশে হয় ওই ভেলোসিটি এবং ওই অবস্থায়, তাহলে আমাদের যে প্রিপারেশন আছে সেখানে 5 থেকে 6,000 লোক মারা যেত। তার মানে একটা প্রচন্ড আমরা এগিয়েছি, এর সম্বন্ধে কোনো সন্দেহ নেই। কিন্তু এখন যে কমফোর্ট লেভেল, আমার নিজস্ব এলাকা, আমার নিজস্ব খাদ্যের গন্ধ, এই যে সমস্ত কিছু, বাড়ির নিরাপত্তা, আমার আপন লোক, সেই জায়গায় আমার মনে হয় আস্তে আস্তে ডিসপ্লেসমেন্টটা
বাড়িয়ে বলে যে ডিসপ্লেন খুব ভালো হলো তা না, আমি কম কষ্টে কিভাবে শুদ্ধভাবে থাকতে পারবো এবং তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবো। এবং সেই জন্য আমাকে সুপেয় পানি, স্যানিটেশন, খাদ্য অ্যাটলিস্ট 2-3 দিনের জন্য, এইগুলো আমাকে মনে হয়, আমার মনে হয় আমরা এগোবার, ওই অর্থে এগোবার মতো সময় এসছে এখন, যেখানে আমরা রিফাইন করতে পারি। স্যার যেটা বলছিলেন যে সত্যি কথা বলতে কি সবচেয়ে বড় জিনিস হলো যে তার বাড়িতে যে জিনিসপত্রগুলো থাকে সেই সিকিউর ফিল। আচ্ছা, যখন দেখে যতক্ষণ পর্যন্ত সে বেঁচে থাকছে দেখছে তখন পর্যন্ত সে নড়াচড়া করে না, যখন সে জানি পাচ্ছে না তখনই সে দৌড়ানো আরম্ভ করে, এবং এমন জায়গায় যায়, এমন জায়গা যায় যেখানে তার বাড়ির সাথে কোনো কানেকশন থাকে না, তারপরে সেই বাড়িতে আসার পর দেখা যায় এবং তখনই গাছগুলো ভেঙে পড়ে, তখনই তারা রাস্তায় মারা যায়। তো এই ক্ষতিগ্রস্ততা এখানে, এবার কিছু গাছ পড়েছে কিন্তু প্রচন্ড ক্ষতিগ্রস্ততা নেই, 3 জন লোক মারা গেছেন বাংলাদেশের হিসাবে। গাছ পড়ার বিষয়টাও দেখেন, যেটা আমরা আইলার সময় এবং সিডরের সময় দেখেছি, সেই গাছগুলোই ভেঙেছে যে গাছগুলো ওইখানকার অরিজিনাল গাছ না, ওইখানকার যেগুলো বাইরে থেকে নিয়ে আসে লাগানো। ওখানে চম্বল বলে একটা গাছ আছে যেগুলো মূলত চা বাগানের গাছ, খুব তাড়াতাড়ি বাড়ে, বিভিন্ন মানুষ এটা প্রমোট করেছে, বাইরের গাছ, একাশিয়া গাছ, এই গাছগুলো ওই এলাকার গাছ না, সেই গাছগুলো ভাঙবে তাড়াতাড়ি। তো আমাদের যখন প্রস্তুতি তখন ওইটাই মনে রাখতে হবে, এই এলাকায় যে গাছটা সাস্টেনেবল, যে গাছটা আগে থেকে হয়ে আসছে, সেই গাছটাই আমাকে রাখতে হবে, অন্য গাছ রাখলে সেটা ভাঙবে। কয়দিন আগে ইয়েতেও একটা মানুষ মারা গেছে, এই রাঙামাটিতে ব্র্যাকের স্বাস্থ্যকর্মী, একটা গাছ পড়ে, সেই গাছটাও কিন্তু ওখানকার স্থানীয় গাছ না, এটা একটা লাগানো গাছ। এবং বাইরে থেকে যে গাছগুলো আসছে আমাদের সঠিক গাছ লাগাতে হবে, এটাও কিন্তু একটা প্রস্তুতির অংশ। আমি ভুল গাছ যদি লাগাই তাহলে মানুষ মারা যাবে। আপনার সিডরের সময় যত মানুষ মারা গেছে, যারা পানিতে গিয়ে হারিয়ে গেছে তাদের কথা বাদ, যারা বাড়িতে মারা গেছে বেশিরভাগই গাছ চাপা পড়ে মারা গেছে, এবং শতকরা 80% মানুষই এই সমস্ত ভুল গাছ লাগানোর কারণে সেটা পড়ছে। মানে আমি আমাকে নিজেকেই ভালনারেবল করে তুলেছি। এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমি কিভাবে আমার প্রস্তুতির প্রত্যেকটা পর্যায়ে আমাকে ভাবতে হবে, কারণ আমাদের এর সাথে বসবাস করতে হবে। আমাদের প্রথম পর্যায়ে শিক্ষণীয় যেটা, সেটা মোটামুটি আমরা করে ফেলেছি। এখন দ্বিতীয় পর্যায়ে শিক্ষণীয় আমরা সতর্ক করার যে ব্যবস্থাটা সেটা করেছি, কিন্তু সতর্ক হওয়ার পরে আমাদেরকে কি প্রিপারেশন নিয়ে ওখানে থাকতে হবে, বুঝতে হবে, সেটা নিয়ে আমার সেকেন্ড ফেজে অসুবিধাটা আমার কমাতে হবে। আগে হচ্ছে জীবন বাঁচানোর পরেই আমাকে অসুবিধা কমাতে হবে, এখন বোধহয় সেই জায়গায় এসে গেছি এবং সেই নিয়ে নতুন ভাবে চিন্তার সুযোগ আছে। যে থাকবে সেটা যখন দূরে হবে, 3 কিলোমিটার দূরে, এবং খালি তাই না, আপনি দেখেন ইয়াতে ভোলাতে, তারপরে বরগুনাতে, বাগেরহাটে সাইক্লোন যেগুলো আছে, দেখা গেল ওদের গুলো রেগুলার হয় শরণখোলা। কিন্তু মুশকিলটা হলো কি বুঝছেন, ওদের সাইক্লোন সেন্টার যেগুলো সেগুলো ভেঙে গেছে, যেগুলা সেগুলো আর ঠিক হয় না। জি, সাইক্লোন শেল্টার যে কোনো পাবলিক প্লেস যখন আপনি বলবেন যেটা সকলের জায়গা, এটা মেইনটেনেন্স একটা বড় ইস্যু। সাইক্লোন শেল্টার তো অনেক বড় স্ট্রাকচার। আপনি উপকূলীয় অঞ্চলে যেখানে এই যে বাঁধের চাইতেও স্লো স্যান্ড ফিল্ট্রেশন বলে, যেটা ওই যে পানি পুকুর থেকে নিয়ে একটা ট্যাঙ্কের ভিতর দিয়ে ইয়ে করে যায়, সেখানে যেগুলো পাবলিক সেগুলো সব নষ্ট হয়ে গেছে, একদিকে তৈরি করে গেছে, কিন্তু যেটা প্রাইভেট আছে বা যারা সমিতি করে চালাচ্ছে, সংগঠনের মাধ্যমে চলছে, সেটা ঠিক আছে। সো বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা হলো যে যখনই আপনি সকলের মানে বাড়োয়ারি করে দেবেন, এটা নোবডিজ প্রপার্টি, এটা রক্ষণাবেক্ষণ হবে না। কিন্তু আপনি যদি বাড়ি করে দেন এবং তার যদি মালিক থাকে, তাহলে সে সেটা রক্ষণাবেক্ষণ করবে এবং এটা ভালোভাবে থাকবে। সেটা না, কিন্তু ওই যে আপনি ওদিকে যেটা বলছিলেন স্যার, একটা কথা যে বাঁধ আছে, হ্যাঁ, বাঁধ যখন এটা ওয়াবদার বাঁধ বলে, পানি উন্নয়ন বোর্ডের বাঁধ, পানি উন্নয়ন বোর্ড দেবে, কোথা দিয়ে ইঁদুর কাটছে, কোথা দিয়ে করছে কেউ দেখার নাই। কিন্তু আবার আপনি যেটা বলেছেন একটা জায়গায় বাঁধ দিয়ে দেওয়া হয়েছে কাউকে, তারা এখানে আয়লা যে সিডার আর আয়লা আমরা মোটামুটি গবেষণা করে দুটো ধরন অন্য ছিল। সিডারটি ছিল আমরা বলি উইন্ড ভেলোসিটি বেল্ট, প্রচন্ড শক্তি উইন্ডের ধাক্কা দিয়ে নিয়ে গেছে, উড়িয়ে নিয়ে গেছে, গাছ পড়েছে, এখানে উইন্ডটা বেশি ইম্পর্টেন্ট। আয়লায় আমি আয়লার ভেতরে ছিলাম মোড়লগঞ্জে, তখন আমি 24 জন আমেরিকান পিএইচডি ছাত্রছাত্রী নিয়ে আমি একটা বড় জাহাজে ছিলাম, এবং সেটা আমার প্রচন্ড অভিজ্ঞতা। সেখান থেকে আমরা যেটা বুঝলাম যে আমাকে ওই স্থানীয় যে ইউএনও বললেন যে স্যার চিন্তা করেন না, আমার দোতলা বিল্ডিং আছে, আপনারা চলে এসেন কোনো অসুবিধা হলে। 2.5 ঘন্টা পরে বলে স্যার আসেন না, আমি একতলা ডুবে গেছে। হ্যাঁ, তার মানে হচ্ছে যে বাঁধ ভেঙে পানি দ্রুত গেছে এবং এটাকে হাইড্রোস্ট্যাটিক অথবা ওয়াটার বেসড হাইড্রোলিক
যে ধাক্কা, এবং একটা ধাক্কা ভেঙে যাওয়ার পরে, একটা বাঁধ ভেঙে যাওয়ার পরে ওই ধাক্কাটা সহ্য করার মতো দ্বিতীয় বাঁধ না। অর্থাৎ আমরা গত 15-20 বছরে এই বাঁধগুলোকে আরো শক্তিশালী করে তুলিনি। সেখানে তো ইন্দুরের খোপ আছে, কেউ বলে মানুষের কাটা খোপ আছে। কি বলে লবণাক্ত পানি নেওয়ার জন্য কেউ কেটেছে, চিংড়ি চাষের বিভিন্ন চিংড়ি চাষের জন্য করেছে, বিভিন্ন ধরনের, কিন্তু শক্তিশালী করার মতো যে প্রয়োজন, সেই জন্য আয়লার যে লবণাক্ততা যে সমস্ত জায়গা আছে সেখান থেকে আমরা এখনো বেরিয়ে আসতে পারিনি। এগুলো হচ্ছে শিক্ষা, এবং এই শিক্ষা থেকেই আমরা এগিয়ে যেতে হবে। সবচেয়ে বড় শিক্ষা যেটা, স্যার প্রতি যেটা বছর কিন্তু আয়লা নিয়ে কথা হচ্ছে, কিন্তু কোনো ওদের কিন্তু কোনো এগোচ্ছে না, বলা হচ্ছে এরকম, কিন্তু আয়লায় ক্ষতিগ্রস্ত যে বাঁধগুলো হচ্ছে এখন পর্যন্ত ঠিক মতো করা হয়নি। ও যেটা বলছিল যে স্থানীয় লোকের স্থানীয় জ্ঞান, সেটাকে লব্ধ করে আমাদের যে বিজ্ঞান আছে, তো বিজ্ঞান আছে, বিজ্ঞান তো থাকতেই হবে, কিন্তু স্থানীয় লোকের স্থানীয় জ্ঞান দিয়ে ওই বিজ্ঞানটাকে আরো শক্তিশালী এবং প্রয়োগটা খুব বাস্তবসম্মত প্রয়োগ, যেখানে সাধারণ মানুষ তার নিজের ক্ষমতা দিয়ে এটাকে রক্ষা করবে। যতদিন পর্যন্ত মানুষকে উদ্বুদ্ধ না করা যাবে এটা রক্ষা করার জন্য, এবং একটা পদ্ধতি বের করতে হবে, অমুক জায়গায় ইন্দুর গর্ত হয়েছে বলার সঙ্গে সঙ্গে আমাদের ওয়াটার বোর্ড, যারা ওরা বলে ওয়াবদা, এখনো ওয়াটার বোর্ড, যে সেখানে পানি মন্ত্রণালয় সেখানে কাজ করতে হবে এইগুলো, এবং কোন দিক দিয়ে পানি হচ্ছে এখনো ওই সমস্ত এলাকায় ম্যাপ যেগুলো তৈরি হচ্ছে, সেই ম্যাপ কিন্তু ওই কোন দিকে পানি যাচ্ছে আর কোন দিকে উল্টে তার দ্বারা না, এখানে ঢাকায় পুরোনো ম্যাপ দিয়ে বলা হচ্ছে যে কোন দিকে যাবে। এই সমস্ত স্পেসিফিক উন্নয়ন খুবই সম্ভব, এবং সাধারণ মানুষ প্রচন্ড সচেতন এবং কোঅপারেটিভ, কারণ তাদের জীবন, নিজের জীবন। অতএব সেইখানে আমরা, যেটা আমি বলছি যে আমরা দ্বিতীয় পর্যায়ে যাওয়ার মতো সময় এসে গেছে। বাঁধের রক্ষণাবেক্ষণটা পুরোপুরি কিন্তু মানুষকে দিয়ে দিতে হবে, যেটা আমাদের ভোলা এক্সপিরিয়েন্স। আরেকদিন আমি বলছিলাম, ভোলাতে 11 কিলোমিটার 13 কিলোমিটার বাঁধ অনেক আগেই লিজ আউট করে দিয়েছি স্থানীয় মানুষের কাছে। সাধারণ মানুষ তারা বাঁধের উপর বসবাস করে, বাঁধ রক্ষণাবেক্ষণ করছে, এই বাঁধ কিন্তু টিকে আছে। আমাদের ওইটাতে যেতে হবে, মানে বাঁধ মানুষের জন্য, মানুষ এটা রক্ষণাবেক্ষণ করবে, তারা থাকবে, তারা গাছপালা লাগাবে, গাছপালার ফল তারা ভোগ করবে। ওখানে আমাদের এই পানি উন্নয়ন বোর্ডের কোনো মাতব্বর আছে, পানি উন্নয়ন বোর্ড তৈরি করার সময় যেটা করবে মানুষকে সম্পৃক্ত করে করবে, কিন্তু রক্ষণাবেক্ষণ দেখাশোনা এটা মানুষের, এবং সেই জন্য মানে অর্থর একটা অ্যালোকেশন থাকতে হবে, সেটা মানুষ গ্রহণ করবে এবং মানুষ সেটা ব্যবহার করবে। যেমন স্যার বললেন, আপনি যদি পুরো বাঁধের উপরে গাছ লাগান, বিভিন্ন জায়গায় কিন্তু এই কর্মসূচিগুলো আছে, গাছের যে ফলগুলো হয়, গাছের যে সবজিগুলো পাশে যেটা কলা গাছ থাকে বাইরে থাকে, এর থেকে কিন্তু ইনকাম, ওই এলাকার লোকের প্রচুর ইনকাম হয় যদি কেউ পারে পেঁপে গাছ ইয়ে করতে পারে। মানে আসলে কিন্তু ওই জায়গা থেকেও কিন্তু সে তার খাওয়ারের ইয়েটা বের করে নিতে পারে। কিন্তু সে ওয়েল প্রজেক্ট, যেমন যারা এই প্রজেক্টগুলো বাইরের ইয়েতে করে, তারা কিন্তু এর থেকে অনেক বেশি সুফল ভোগ করছে। এবং সেই গাছগুলো তার যে লভ্যাংশ, সেটা ভাগাভাগির একটা পদ্ধতিগত দিক তৈরি হয়ে গেছে। যারা সাধারণ গ্রামের, আমরা যেটাকে কমিউনিটি বলি, সাধারণ মানুষ, তাদের একটা ভাগ, স্থানীয় যারা এটাকে অর্গানাইজ করছে, সেটা এনজিও হতে পারে, স্থানীয় ক্লাব হতে পারে, তারা একটা ভাগ যারা অর্গানাইজড, আর যারা সরকারের যে যাদের অধীনে এটা আছে তাদের একটা ভাগ। এই ভাগাভাগির একটা মোটামুটি রফা হয়ে গেছে। আরেকটা কথা যেটা বলেছে কমল, সেটা বলছে যে এটা দিনের বেলা সারাদিন এটা নিয়ে মানুষ এত ইয়া করেছে, এবং যখন সে দেখতে পাচ্ছে তার এখানে রোদ উঠে গেছে, হ্যাঁ বাতাস কমে গেছে, বৃষ্টি নাই, তাতে কিন্তু তার প্রিপারেশন যেটা আছে তার কিন্তু হয়ে গেছে। যেমন ক্ষতি হওয়ার যেটা, যদি এটা দিনের বেলা যদি এটা যদি ভাটাতে হচ্ছে, ভাটাতে হতে মানুষের কিন্তু অনেকে এটা এই জায়গা থেকে কিন্তু মানুষ বেঁচে গেছে। এখন যে যখন হিট করতে আসছে তখন রাত্রিবেলা, কিন্তু অলরেডি কিন্তু মানুষের প্রিপারেশন পুরো 100% হয়ে গেছে। একটা হলো যদি জোয়ারের সময় হতো, আর একটা হলো যদি রাত্রে হতো। আর এই দুটো, তারপরে একটা কথা ঠিক যে এটা খুবই এমনি দুর্বল। শ্রাবণ মাসে বৃষ্টি হবে, ঝড় হবে, এটা শ্রাবণ মাসে আমাদের কিন্তু উনি বলছিলেন প্রচুর বৃষ্টি হচ্ছে। 2006 সালের পরে এই প্রথম ঠিক মতন বৃষ্টি হচ্ছে। শ্রাবণ মাসের যে ধারা, সেটা এই বছরই প্রথম, 2006 এর পরে। কিন্তু স্যার একটা জিনিস তো মানতে হবে আপনাকে, মনে করেন 10 বছর বা 9 বছর ধরে কোনো জিনিস যেটা হয় না, তখন মনে করেন যে 1000 মিলিমিটার বৃষ্টি হয়ে গেছে, তো এই বৃষ্টি কিন্তু আমার ধারণ করার ক্ষমতা আমার এই মুহূর্তে নাই। এখন 10 বছর, স্যার আপনি বলুন 2006 সালে, আর 2015 সাল, 9 বছর পার হয়ে গেছে। তা আমি ধরে নিয়েছি যে গত 9 বছর যা হয়েছে এটাই আমার কাছে রেকর্ড। কিন্তু জলবায়ুর বিষয়টা কিন্তু অনেক বড়, একটা অনেক বড় সময় নিয়ে আমাদের ভাবতে হবে। এবং এত তাতে আমাদের অবশ্য স্মৃতি খুব কম, গোল্ডফিশের মতন ভুলে যায় যে চট করে যে আমাদের কি হবে। কিন্তু
এই বর্ষাটা আমাদের খুব জরুরি ছিল, দরকার ছিল, এবং এটা একটা স্বাভাবিক বর্ষা। হ্যাঁ, আমরা যেহেতু 9 বছর এক জায়গায় পানি ওঠে না, ওখানে গিয়ে ঘরটা বানিয়েছে, এখন ওই ঘরটা ডুববেই আমার নিচু জায়গায় চলে যাচ্ছে মানুষ, এত মানুষ বাড়ছে, মানুষ যাচ্ছে, এইসব কারণেই অনেক মানুষের ক্ষতি সম্মুখীন হচ্ছে, পানি আটকে গেছে। আরেকটা ব্যাপার যে 1000 মিলিমিটার বৃষ্টিপাত মানে হচ্ছে 1 মিটার বৃষ্টিপাত, 3.5 ফুট। তো এই 3.5 ফুট বৃষ্টিপাত ধরার মতো বা গ্রহণ করার মতো ধারণ করার ক্ষমতা খুব কম ইকোসিস্টেম পৃথিবীতে আছে যারা এটাকে ধারণ করে কোনো ক্ষতি হবে না সেইভাবে চলতে পারে। এবং এটা যে মানুষ এটা দেখেছে, অবগাহন করেছে, কাজ নিয়েছে, তাদের জীবন অ্যাডজাস্ট করেছে, বিরাট ব্যাপার। সেই জন্য তাদের যে ফ্লেক্সিবিলিটি এর মধ্যে আছে, এটা মানে বিরাট একটা। স্যার একটা রিভার্স ইয়া বলি, সবচেয়ে মজার ব্যাপার এটা যখন এখানে এরকম হচ্ছে, দিনাজপুরের লোক বাস করতে পারছে না, প্রচন্ড 37 ডিগ্রি সেলসিয়াস 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওখানে। আচ্ছা, রংপুরে কি অবস্থা? মাটি ফেটে গেছে, জমিতে আমন ধান লাগাতে পারছে না, অথচ এই সময় বিনা পয়সায় ধানটা লাগাতে পারে, এটা বন্ধ হয়ে গেছে। ঠিক একইভাবে গায়ে বন্ধ হয়েছে, মানে ওরা কিন্তু টিকতে পারছে না গরমে। জলবায়ু পরিবর্তনের যে মূল বক্তব্য সেটা হচ্ছে, ইংরেজিতে একটু বলতে হবে, অ্যাকসেন্চুয়েশন অফ দ্য এক্সট্রিমস। অর্থাৎ আমার যে মাত্রা, এটা অ্যাভারেজের খেলা না, যে 2 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়লো, একটু টেম্পারেচার বাড়লো, একটু পানি বাড়লো, এটা হচ্ছে অ্যাভারেজের খেলা। বৈজ্ঞানিকরা অ্যাভারেজ নিয়ে বেশি ব্যস্ত। এটা হচ্ছে এক্সট্রিমস, কোন ঘটনাটা প্রচন্ড ভাবে হচ্ছে, যেটা অঘটন। এখন দক্ষিণাঞ্চলে হচ্ছে বৃষ্টিটা, উত্তরাঞ্চলে হচ্ছে খরা। একদম একদম সেই উত্তরাঞ্চলের খরা। আবার পার্বত্য চট্টগ্রামে সেই একই খরা, হঠাৎ বৃষ্টি এসে সেখানে হচ্ছে ল্যান্ডস্লাইড, আমার পাহাড় ভাঙা। তো এগুলো সবই ওই অ্যাকসেন্চুয়েশন অফ দ্য এক্সট্রিমস। আমাকে এক্সট্রিমটা ম্যানেজ করতে শিখতে হবে, এবং সেইটা শেখার জন্য জনগণকে আরো উদ্বুদ্ধ করতে হবে, নতুন ভাবে যে কতগুলো চিন্তা করতে হবে। এই এক্সট্রিম বাড়বে, বই কমবে না, টেম্পারেচারটাও বাড়বে, আমার বৃষ্টিপাতটাও বাড়বে, আমার শুষ্কতাটাও বাড়বে। এমনকি একই এলাকায় এই সময় যেখানে বৃষ্টিপাত হচ্ছে, শুষ্ক সময় দেখা যাবে সেখানে শুষ্কতা হচ্ছে সমস্যা। স্যার আমরা একটু ফেনীতে দেখি কি অবস্থা। মুন্না, আপনি তো আমাদের কথা শুনছিলেন। জি জি দানিশ ভাই। আচ্ছা, তা আমাদের যে প্রশ্নটা আপনি বলছেন যে ওখানে লোকজন যাচ্ছে না, আর এখান থেকে যেটা বলা হলো যে প্রকৃতিগত কারণে, প্রাকৃতিক কারণে ওরা কিন্তু বুঝতে পারে কিভাবে, কখন, কি অবস্থায় তারা বাড়ি ছাড়বে, অথবা বাড়ি ছাড়বে কি ছাড়বে না। সেক্ষেত্রে ওরা যে ওদের যে মানে ঐতিহ্যগতভাবে এবং অভিজ্ঞতার লব্ধ থেকে তারা কিন্তু এটা বুঝতে পারছে, যে কারণে পুলিশ দিয়ে না, কাউকে দিয়ে কিন্তু আপনি ওদের বাড়িতে নিয়ে শেল্টারে নিয়ে যেতে পারবেন না। তাদের সিদ্ধান্তের মূল জ্ঞান এবং শক্তিটা কোথায়, এই প্রশ্নটা। আচ্ছা, এই জিনিসটা আসলে আজকে যেমন আমি একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আসলে এটা যেমন আজকের একটা ঘটনা, আমি একেবারে উপকূলের কাছাকাছি ছিলাম। একজন বয়স্ক লোক, কম করে হলে ওনার বয়স 60-এর উপরে হবেন। তো আমি যখন বলছিলাম যে তখন বাজে, তখন 10:30 বা 11টা বাজে, জোয়ার আসছিল, তখন জোয়ার এসছে। তো জোয়ারটা খুবই খুব কম ছিল। 12টার দিকে যখন জোয়ারটা, আবার 12টার মধ্যেই আবার জোয়ারটা ভাটায় চলে যাচ্ছে। ভাটায় যাওয়ার পরে সাথে সাথে সে আকাশের দিকে, জোয়ারের দিকে তাকিয়ে বলছিল, না কিচ্ছু হবে না, এখানে কিছু হবে না, এরকম কিন্তু উনি বলছিল। তো আমি এখন আমার কাছে মনে হচ্ছে যে আসলে উনি সাথে সাথে এই জোয়ার মাঝখানে ভেঙে যাওয়া, মাঝখানে জোয়ার ভেঙে আবার ভাটায় চলে যাওয়া, এগুলা কিছু কিছু সাইন ওনারা আসলে দীর্ঘদিন আসলে ওখানে সাগর পাড়ে থেকে আসলে ওনাদের কিছু অভিজ্ঞতা আছেই, আসলে অভিজ্ঞতা আছে। তো এই অভিজ্ঞতাগুলো আসলে ওনাদেরকে সাহসী করে তুলছে বেশি। কিন্তু এখানে আমি একটা কথা বলি, যে বাঁধের কথা, যে প্রসঙ্গটা আপনারা আলোচনা করেছেন, যেমন আমাদের এই অঞ্চলে এখানে লবণাক্ত পানি এবং সাগরের জলোচ্ছ্বাস ঠেকানোর জন্য 60-এর দশকে বাড়তি হয়েছিল, পানি উন্নয়ন বোর্ডের তৎকালীন সময়ে এই বাড়তি হয়েছিল। বাড়তি যখন হয়, যে কোনো বাদই এখন একটা যে জিনিসটা পানি উন্নয়ন বোর্ডে যে বাঁধগুলো হয়, বাঁধগুলোতে প্রথম অবস্থায় এটা তদারকির জন্য একটা নিয়ম থাকে যে 2 কিলোমিটারে একজন পাহারাদার থাকে। ওই পাহারাদাররা ওই বাঁধগুলো ওখানে পাহারা দিবেন। পাহারা দেওয়ার পরে বাঁধের যে সবচেয়ে বড় ক্ষতি করে সেটা হচ্ছে ইঁদুর। ইঁদুর যখন গর্ত করে, পানি এসে বর্ষার সময় আসে, শীত মৌসুমে ইঁদুর এই বাঁধগুলোতে গর্ত করে রেখে বিভিন্ন জায়গায় সুড়ঙ্গ করে রাখে। আর যখন বর্ষা আসে, পানি ঢুকে, ওই পানি ঢুকে এই পানি আস্তে 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 করে পানি ঘামিয়ে দেখা যাচ্ছে বাঁধের এইদিকে এই ফুটো এখান দিয়ে
আপনার পানি ঢুকে ওখান দিয়ে বের হয়ে যায়। একবার পানি বাঁধের এপাশ ওপাশ যদি হতে থাকে তাহলে এরপরে পানি একটা ছিদ্র পেলে কিন্তু ওই জায়গায় দেখা যায় যে বাঁধটা ভেঙে যাচ্ছে। তো এই ঘটনাগুলো মানে নদীর বাঁধের ক্ষেত্রে হয়। আর সাগরের এই বাঁধের ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে জলোচ্ছ্বাসে এই যে পাহারার যে বিষয়টা বাঁধটা রক্ষণাবেক্ষণের জন্য এটা কিন্তু তদারকি হয় না। এটা মানুষ মানে অনেক সময় এটাকে মানে যার তার মতো করে ব্যবহার করে, কোথাও ভেঙে গেলে সেটা নিজের উদ্যোগে কখনো কেউ মেরামত করে না। এটা পানি উন্নয়ন বোর্ড, এতে পানি উন্নয়ন বোর্ডে দেখা যাচ্ছে এই বাঁধটা পানি উন্নয়ন বোর্ডের যেহেতু মালিকানাধীন, দেখা যাচ্ছে সেখানে অন্য কোনো সংস্থা এসে ওই বাঁধটার মেরামত করে না। পানি উন্নয়ন বোর্ডে আবার দেখা যাচ্ছে যে তারা হয়তো করতে করতে অনেক সময় নিয়ে থাকে। তো সব মিলিয়ে তখন দেখা যাচ্ছে এই জিনিসগুলো হয়ে থাকে। তো এখানে এখানে এই যেমন এই বাঁধের বাইরে এখন শত শত একরের এখন চরাঞ্চল দেখেছে, এখানে মানুষের সংখ্যা প্রায় 1 লাখেরও বেশি, যাদের একদম মানে বলা যায় যে জলোচ্ছ্বাস হলে এই 1 লাখের বেশি মানুষ যে কোনো মুহূর্তে তারা মানে ঝুঁকির মধ্যে পড়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে। যেহেতু ওখানে আউটার কোনো বেড়িবাঁধ নেই, এখানে বেড়িবাঁধ না থাকার কারণে এরা একদম চরম ঝুঁকি এবং নিরাপত্তাহীনতায় কিন্তু জলোচ্ছ্বাসের সবসময় ভুগছে। কিন্তু এবং এত দেখা যাচ্ছে যে এই বাঁধ থেকে 1.5 থেকে 2 কিলোমিটার আর এবং আশ্রয়কেন্দ্র যতগুলো হয়েছে প্রত্যেকটা আশ্রয়কেন্দ্র হচ্ছে বাঁধের ভিতরে। আর বাঁধের বাইরে যে চরাঞ্চল আছে এখানে এখন 1 লাখের মতো মানুষ, তাদের জন্য কিন্তু কোনো আশ্রয়কেন্দ্র কিন্তু নেই, কোনো ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নেই। তারা যে ওখানে গিয়ে দৌড়ে গিয়ে আশ্রয় নিবে নয়, তার হয়তো দেখা যাবে 2-2.5 কিলোমিটার পথ হেঁটে এসে তারপরে তাকে আশ্রয়কেন্দ্রে আসতে হবে। তো এই জিনিসটা হচ্ছে এখানে একটা বড় সমস্যা। এই মানুষগুলো বিশেষ করে এই বেড়িবাঁধের বাইরে যারা বসবাস করে তারা কিন্তু চরম ঝুঁকির ভিতরে আছে। তাদের জন্য এখানে কোনো আশ্রয় কেন্দ্র গড়ে ওঠা হয়নি, যেহেতু এটা বেড়িবাঁধের বাইরে। এখন এখানকার যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে যে আউটার একটা বেড়ি মানে দেওয়াটা প্রয়োজন। যেহেতু এখন হাজার হাজার একর কিন্তু চর জেগে উঠেছে এবং অনেক বসতি গড়ে উঠেছে, অনেক মানুষ গড়ে উঠেছে, এখানে থাকছে, এখানে বসবাস করছে। তো তাহলে সেই ক্ষেত্রে তো এটা এখনই প্রয়োজনীয়, মানে সময় দাবি, তাদের দাবি, মানে সকলেরই কিন্তু আসলে দাবি। আর বাঁধের রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ডও কিন্তু যে জিনিসটা তাদেরও এখন যেহেতু তাদের দায়িত্ব নেই, দায়িত্বহীন মানে দায়িত্ব না থাকার কারণে তারা এখন আর এটা দায়িত্ব মানে এটা রক্ষণাবেক্ষণ করছে না। হ্যাঁ, আমরা এবার একটু দেখি কক্সবাজারের কি অবস্থা। কমল দেখি বলছে, কমল শুনছি। হ্যাঁ, এখন মানে আপনার আর সারাদিনের অভিজ্ঞতার মধ্যে আর কি বাকি আছে যে জিনিসগুলো আপনি বলতে পারবেন? শুনছিলাম উনি যে ফেনীর যে সব দানিশ ভাই, আমি মুন্না ভাইয়ের কথাটা শুনছিলাম। মুন্না ভাই যে বিষয়টা উল্লেখ করেছে এক্ষেত্রে আমি তার সাথে একসাথে একমত করে একটা কথা বলি যে কক্সবাজার কিন্তু একটা পর্যটন নগরী এবং সুন্দর নগরী। পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত সেটি কক্সবাজার রয়েছে, কিন্তু কক্সবাজারকে সেই অনুযায়ী যে গড়ে তোলা সে কিন্তু তা হয়ে ওঠেনি। আমরা দেখতে বেশ কয়েকজন কক্সবাজার যাওয়া আসা হয়েছে, আমরা দেখেছি আজকে যখন আমরা দক্ষিণ কলাতলী সড়কে গেলাম দেখলাম প্রবল ঢেউ এসে আসছে পড়ছে এবং রাস্তাটা ভেঙে যাচ্ছে। যেখানে বাদ দেওয়ার কথা সেখানে বাদ দেয়নি। এর ফলে আমরা দেখেছি, আপনি জানেন যে গত মাসের শেষের দিকে কিন্তু যে জোয়ারের পানি ঢুকে মেরিন ড্রাইভ হয়ে যেটা সড়ক রয়েছে এর একটি অংশ ভেঙে গিয়েছিল। প্রায় 4 দিন কক্সবাজারের সাথে টেকনাফের যে সড়ক যোগাযোগ তা পুরোপুরি বিচ্ছিন্ন ছিল। আমি আজকে দেখলাম আজকে ঠিক একই অবস্থা, অর্থাৎ জোয়ারের পানি প্রবেশের ফলে কিন্তু রাস্তাগুলো ভেঙে যাচ্ছে। একটি যে বেড়িবাঁধ দেওয়া দরকার ছিল, একটি যে রাস্তা ছিল মেরিন ড্রাইভে যে রাস্তাটা ছিল, রাস্তাটি যে রক্ষা করা যাওয়ায় এবং এই রাস্তা যদি রক্ষা হয় কিন্তু তারা কিন্তু কক্সবাজার শহরটা রক্ষা হবে। একদিকে যেমন সাগরের দিকে যখন তার ভাঙনটা রোধ হবে ঠিক তেমনি শহরটা রক্ষা হবে, কিন্তু সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। এক্ষেত্রে আমরা যে দক্ষিণ কলাতলী এলাকার একজনের কথা বলেছিলাম, তিনি দাবি করছেন তিনি যখন এই বেড়িবাঁধের একটা অংশ তৈরি করতে গিয়েছিলেন স্থানীয় লোকজন তার বিরুদ্ধে সরকারের কাছে অভিযোগ জানিয়েছে, জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছিল এবং পরবর্তী জেলা প্রশাসক অভিযানও চালিয়েছিল। পরবর্তী তিনি যুক্তিটি উপস্থাপন করেছেন এইভাবে ঠিক যে কাজ সরকারের করার কথা ছিল সে কাজটা আমি করছি, তাহলে আমি কেন দোষী হব? অর্থাৎ সরকার যদি যথাযথভাবে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের আমি একটু জন্য। বলি, কমল যে কথাগুলো বলছিল আপনি খেয়াল করেছেন। আমাদের ভুল পারসেপশন তৈরি হয়েছে। যেমন মেরিন ড্রাইভ, মেরিন ড্রাইভ ওখানে করা মোটেও উচিত হয়নি। এটা পরিপূর্ণ একটা পরিবেশের বিরুদ্ধে যাওয়া হয়েছে। আপনারা জানেন 17 থেকে 35 জন আর্মি মারা গেছে পাহাড় ধসে। পাহাড়টা ভুলভাবে কাটা হয়েছে, ওখান দিয়ে একটা রাস্তা তৈরি করা হয়েছে। এখন আমি এরশাদ, আমার ইচ্ছা হয়েছে আমি গাড়ি চালায় যাব, আমার শখ আমি পৃথিবীর মায়ামি বিচে দেখে আসছি মেরিন ড্রাইভ, সেটা আমি এখানে করব। এইটা আর মায়ামি বিচ তো এক জিনিস না। আমি এটা করতে গেলে হবে না। আপনি
আমাদের রাস্তা যেটা পুরনো টেকনাফের যে রাস্তা, সেই রাস্তাটা বড় করতে পারতো। ওখানে একটা প্রকৃতিগত পাহাড়ই তৈরি করা হয়েছে, কক্সবাজারে পাহাড় তৈরি করা হয়েছে, তারপরে সাগর, পাহাড়ের ওই পাশে মানুষের থাকার কথা। কলাতলিতে যে জোর করে যে সমস্ত হোটেল বানানো হয়েছে, এটা ইমিডিয়েটলি বন্ধ করা উচিত। ওই যে যিনি বেড়িবাঁধ দিতে গিয়েছিলেন, তিনি তার ব্যবসা রক্ষার জন্য করতে গিয়েছিলেন, এটা করতে দেওয়া উচিত না। এখন যেভাবে সাগরের কোল ঘেঁষে যেভাবে হোটেলগুলো হচ্ছে, এটা সাগরও রক্ষা হবে না, তারাও রক্ষা হবে না। তো এই জিনিসগুলো দেখার কোনো লোক নাই। আসলে কক্সবাজারকে একটা আলাদা অথরিটি করে সেখানে, কিন্তু তার ভিতরে আবার অন্য জিনিস ঢুকে গিয়েছে, অন্য সংস্থাগুলো এসে তারা জায়গা দখল করেছে, তাদের নাম নিলে আমি হয়তো বাড়ি ফিরতে পারবো না, অতএব নাম নিলাম না। কিন্তু সেই জায়গাগুলো, ওখানে একটা টোটাল প্ল্যানিং এর দরকার আছে। কলাতলি এবং কক্সবাজারকে পুরোপুরি একটা ঘিঞ্জি শহরে পরিণত করা হচ্ছে। এই হোটেল ব্যবসায়ীরা, মেরিন ড্রাইভ ইজ এ রং কনসেপ্ট, এবং এটা করা ঠিক হয় না। এটা কোনো সময় করে, এটা রক্ষা করা যাবে না। এটা আমাদের পাহাড় নষ্ট করেছে, সাগর নষ্ট হচ্ছে, এবং ওর পেছনে ওটা রক্ষণাবেক্ষণের জন্য যত টাকা ব্যয় হচ্ছে, আমাদের চাঁদপুর সিরাজগঞ্জ যেমন রক্ষা করার জন্য টাকা ব্যয় হচ্ছে, এই পয়সা দিয়ে 2টা 10টা চাঁদপুর তৈরি করা যেত, সিরাজগঞ্জ আরো 20টা তৈরি করা যেত। ঠিক একইভাবে আমরা একটা ভুল পরিকল্পনা করে সেটা রক্ষার জন্য আমরা বারবার যাচ্ছি। আমরা মনে করছি এতে বোধহয় পর্যটকরা আকর্ষণ বাড়বে। আমার যদি কক্সবাজারই না থাকে, পর্যটন আসবে কোথা থেকে? এই জিনিসগুলো, কক্সবাজারের সবচেয়ে বড় যে সমস্যাটা এখন পানীয় জলের সমস্যা। কক্সবাজারের যে সারফেস ওয়াটার আছে, যে ছড়াগুলো, সেই পানিটা যদি আমরা ঠিক মতন রক্ষণাবেক্ষণ করতে না পারি, এখন ঢাকা শহরে 1 মিটার করে নামছে, কক্সবাজারে কিন্তু তার চেয়ে দ্বিগুণ হারে পানি, এবং প্রত্যেকটা হোটেলের কিন্তু নিজের নিজের ডিপ টিউবওয়েল বসিয়ে ফেলেছে, এবং ওখানে যে অ্যাকুইফারের যে পানিটা আছে, এটা যদি নষ্ট হয়ে যায়, কক্সবাজার একদিন নিজে থেকেই বসে যাবে। সো কক্সবাজার, মানে আমরা যারা ব্যবসা করার জন্য ভাবছি, পর্যটন করার জন্য ভাবছি, তাদেরকে আগে ভাবা উচিত প্রকৃতিগতভাবে কক্সবাজারকে আমি কিভাবে রক্ষা করব। শেষ পর্যায়ে চলে আসছে, কক্সবাজার নিয়ে আমাদেরকে সম্পূর্ণ নতুন ভাবে ভাবতে হবে। কক্সবাজার একটা শহর, যেমন যে ইচ্ছা একটা হোটেল করে বসে আছে, একটা ইচ্ছা শহর, এটা কোনোদিন অ্যালাউ করা উচিত না। সিস্টেমেটিক হতে হবে, কতজন মানুষ নিতে পারবে, এবং এই যে অপূর্ব সুন্দর যে সৈকত, সেটার সদ্ব্যবহার করার জন্য, এবং ওটার সাথে সামঞ্জস্য রেখে এবং কক্সবাজারে কতটুক দূরে আমাকে, কারণ এই নদীটা, এই সমুদ্রের যে দিক এবং যে রাস্তাটা করা হয়েছে, এটাকে রাখা যাবে না। ওখানে এখন কি বলে, জিও টেক্সটাইল দিয়ে কৃত্রিম কতগুলো দিয়ে প্রোটেকশনের চেষ্টা চলছে, কিন্তু প্রকৃতির শক্তি হওয়ার সময় জোয়ারের ডুবে যাচ্ছে, কিন্তু ওইখান থেকে রাস্তা দিয়ে গাড়ি চলতে পারছে না। এখানে কক্সবাজারকে সামগ্রিকভাবে খুবই ধীরতার সাথে, সুস্থতার সাথে পরিকল্পনা করতে হবে। কিন্তু আমাদের পর্যটনের মূল জায়গাটা হচ্ছে কক্সবাজার। তার মানে কক্সবাজারকে দিয়ে যদি, যেমন কক্সবাজার এবং সুন্দরবন, এই দুটো, এবং পার্বত্য চট্টগ্রামে, এই তিনটিকে নিয়ে মানে পর্যটন পরিকল্পনা যেটা, সেটা অন্য ধরনের পরিকল্পনা। সেখানে মানুষ শুধু দিনের বেলার জন্য আসে না, দিনের বেলা সে হই হই করে পর্যটনে, তারপরে সন্ধ্যাবেলার পরে সে কতগুলো আনন্দ চায়। এইগুলো সামগ্রিকভাবে আমাকে চীনের, আমি কয়েকদিন চীনে গিয়েছিলাম, চীনের বড় পরিকল্পনাকারী বলছেন যে আমরা প্রতি বছর 3 থেকে 6 লক্ষ লোক, যারা চীনের, আমাদের উপরে যে চীনের জায়গা, সেখান থেকে তারা যদি সাংহাই যে সমুদ্র দেখতে চায়, তাহলে 2.5 গুণ 3 গুণ দূরে যেতে হয়, তার চেয়ে এখানে চট্টগ্রামে। সে বলছে 3 থেকে 6 লক্ষ চীনের লোক এখানে এসে সমুদ্র দেখতে আসতে রাজি আছে, এবং তাদের নতুন টাকা হয়েছে, তাদের সেই পর্যটন ক্ষমতা আছে। কিন্তু আমাদের সেটা দেওয়ার ক্ষমতা আছে কিনা, আমরা সেখানে কিভাবে ব্যবহার করব, অতএব কতটুকু আমরা দেব, কতজন লোক, কটা পাহাড়, কতটা হোটেল, এগুলো সব অতি সুস্থতার সাথে ইকোলজিক্যাল প্ল্যানিং যেটা, সেইটা করতে হবে। তা না হলে আমরা এই কক্সবাজারকে করতে পারবো না। আমার শেষ পর্যায়ে চলে আসছে স্যার, 1 মিনিট আপনি যদি আর কিছু বলেন। আর একটা জিনিস আমাদের খবরে আসছিল যে আমাদের বাঘ শেষ হয়ে যাচ্ছে, এবং আমরা বলছি মানুষ মেরে ফেলছে বাঘ, কিন্তু প্রকৃতি কথা হচ্ছে মিঠা পানির সংকট আছে সুন্দরবনে। আমাদের ফারাক্কার কারণে যে মিঠা পানি কমে যাচ্ছে, তার সাথে বাঘের সংখ্যা কমে যাওয়ার একটা সরাসরি সম্পর্ক আছে। এটা আমরা কেউ বলছি না, এবং এইটা আমাদের ব্যবস্থা করতে হবে। হয়তো আমরা গঙ্গা দিয়ে আর বেশি পানি আনতে পারবো না, বাট উই ক্যান ম্যানেজ। আমাদের যত বৃষ্টি হয়, সেই পানিটা যদি ধরে আমি রাখি, বাঘ কমে যাওয়ার একটা বড় কারণ মিঠা পানির অভাব। এটা আমাদের মানতে হবে, এবং সেখানে আমাদের ব্যবস্থা নিতে হবে। সেই সাথে আমাদের
এই আমি শেষ কথা একটা বলবো যে আমাদের সাইক্লোন শেল্টার থেকে একটু ঘুরে দেখতে হবে, মানুষের বাড়ি তৈরি করতে হবে। উনি যেটা বললেন একটা গ্রামে 4টে বাড়ি 6টা বাড়ি আমরা করে দিতে পারি, এই পয়সা দিয়ে সম্ভব। এর জন্য নতুন বাজেটের দরকার নাই, শুধু একটু আমাদের ভিতর থেকে ভাবতে হবে, মানুষের জন্য ভাবতে হবে, তাহলে সম্ভব। আমি শেষ কথাটা বলতে চাই যে আমরা মানুষ বাঁচতে এবং বাঁচাতে এবং সহমর্মিতার সঙ্গে কাজ করতে শিখেছি ফেজ 1। সেখানে আমরা অনেক জ্ঞান পেয়েছি, পৃথিবীর আমরা অন্যতম নেতৃত্ব দিচ্ছি চিন্তাধারায়। পরবর্তী পর্যায়ে যাওয়ার সময় হয়েছে যখন মানুষকে আরো একত্রিত করে তাদের চিন্তাধারাটাকে কোনটা তারা গ্রহণ করতে চায়, জ্ঞানটা কোথায় আছে, সেই আধুনিক বিজ্ঞান এবং জনতার জ্ঞান, অভিজ্ঞতার মাধ্যমে আমরা বলি পিপলস নলেজ, এই জনতার জ্ঞান, এই দুটো সমন্বয় করেই আমাকে সুপরিকল্পনার দিকে যেতে হবে। এবং আমরা বহুদূর এগিয়েছি, আরো এগোনোর পথ হচ্ছে সুপরিকল্পনা। আপনাদের দুজনকে ধন্যবাদ স্টুডিওতে স্যার। পাশাপাশি আমি কক্সবাজারের কমল দে এবং বখতিয়ার মুন্না ফেনী এরিয়াকে আমরা ধন্যবাদ দিচ্ছি যে আপনি এতক্ষণ ধরে আমাদেরকে সারাদিনের যে আপনাদের অভিজ্ঞতা সেটা আপনি আমাদেরকে জানিয়েছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।